আবু সাইদ হত্যায় 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। সাবেক ডিসি সহ 3 শিক্ষককে 10 বছরের জেল। ওসমান হাদি হত্যার ঘটনায় অস্ত্র মামলার রায় ঘোষণা, ফয়সাল করিম মাসুদের 10 বছরের সশ্রম কারাদণ্ড। 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস করানোর পরিকল্পনা। পরীক্ষামূলক চালু হবে ঢাকা মহানগরীর কিছু মাধ্যমিক স্কুলে। বগুড়া ও শেরপুরের 2টি আসনে ভোট গ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে, জানালেন সিইসি। আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে এলো। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং 3 জনের যাবজ্জীবন সাজা হয়েছে। রেলওয়ের সাবেক উপাচার্য সহ 3 শিক্ষককে দেয়া হয়েছে 10 বছর করে কারাদণ্ড। বৃহস্পতিবার দুপুরে 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। রায়ে আরও 28 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছেন বেরোবির সাবেক প্রক্টর শরীফুল এবং ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। এ বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফিং চলছে এই মুহূর্তে, আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। কালীন বা আন্ডারগন আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র 1টি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আমাদের আর্গুমেন্ট অনুসারে এবং যে ডকুমেন্টটা আনা দরকার ছিল, অর্থাৎ যে সময়ের এই যে 12 বোর শটগানের গুলি করার যে অভিযোগ, অর্থাৎ ঘটনার যে তারিখ, তার আগে ডেফিনেটলি তৎকালীন সরকার এটা কিনেছিলেন। তাহলে এটা বাংলাদেশ সরকার একটা ক্রয় কমিটির মাধ্যমে যে গুলিগুলো কেনেন, 12 বোর শটগান বা অন্যান্য অস্ত্র, প্রত্যেকটি অস্ত্রের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে। সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনের ডকুমেন্টটা তলব দেওয়ার জন্য আবেদন দিয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল যেহেতু আনেনি, তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায় এবং এই সন্দেহটা আরও একটি বিষয়ে স্পষ্টীকরণ করে। সেটা কোনটি? সেটা হলো যে তার জব্দকৃত গেঞ্জির অংশে গুলির ছিদ্র নাই। আরেকটি বড় বিষয় হলো, একটি মানুষ যদি গুলিতে আহত বা নিহত হয়, তাহলে তার দেহে যে অংশে গুলি লাগবে সেই অংশে কিন্তু টেম্পোরারি ক্যাভিয়েশন হবে। এটাই মেডিকেল সায়েন্সের কথা। সেই টেম্পোরারি ক্যাভিয়েশনের অনুপস্থিতি অ্যাজ ওয়েল অ্যাজ ভিকটিম অর্থাৎ আবু সাইদের ডেড বডির এক্সরে এবং রেডিওস্কোপিক টেস্ট না করার কারণে তার দেহে গুলির কার্তিজের কোনো অংশ ছিল কিনা সেটাও কিন্তু আমাদের অজানা। এই যে অজানা, এটুকুই আমাদেরকে সন্দেহের স্কোপ তৈরি করে দেয় যে হয়তো সে গুলিতে মারা যায়নি। রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানিয়েছেন আবু সাইদের বাবা মা। ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সকালে একথা জানান তারা। 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। জি, এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার আদাবর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এই মামলা দায়ের করা হয়। 2024 সালের 7 নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। পালানোর সময় ধরা পড়েন ফয়সাল করিম। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলি সহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এই সাক্ষীগুলো বিবেচনা করে পর্যালোচনা করে
বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে আজকে একটি রায় ঘোষণা করে এবং অস্ত্র আইনের 19-এর এ ধারা তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড আজকে রায় প্রচার করেন। সপ্তাহে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইন ক্লাস করানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তবে শুক্রবার ছুটি থাকবে। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, শনি, সোম ও বুধবার অফলাইন ক্লাস করানো হতে পারে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস করানো হবে। শিক্ষকরা স্কুলে এসেই অনলাইন ক্লাস করাবেন। আপাতত সারা দেশেই পদ্ধতি চালু হবে না, শুধু মহানগর মেট্রোপলিটন এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকালেই নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা। বগুড়ায় জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল ফলাফল শীটে আগাম স্বাক্ষর সহ নানা অনিয়মের অভিযোগ এনেছেন। বলেন, একটি দলের প্রতি দুর্বল হয়ে দলীয় প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে শেরপুরে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ কিছু কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়া সহ জাল ভোটের অভিযোগ করেছেন। এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থীরা। কোন আইনে এই সিগনেচার অগ্রিম নিয়েছেন? সকালবেলা যে রেজাল্ট হবে সন্ধ্যায় বা বিকালে, সেই রেজাল্ট শিটে কেন সকালবেলা স্বাক্ষর নেবেন? এখান থেকেই বোঝা যায় এখানে কি ষড়যন্ত্র কাজ করছে। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্ট যারা আছে তাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তারা যেন ভোট কেন্দ্রে প্রবেশ না করে। রূপারপাড়া কেন্দ্র, রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেইখানে ভোট যারা এখানে এজেন্ট আছে আমার বিরোধী দলের, তারা বলছে যে ভোট সামনে দেখিয়ে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেন। বগুড়া ও শেরপুর থেকে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আপনি জানাবেন যে নির্বাচনের সবশেষ খবর কি, এবং বিভিন্ন প্রার্থী কিন্তু তাদের ভোট নেওয়া নিয়ে নানা রকমের অভিযোগও এনেছেন, সবকিছু নিয়ে জানাবেন সার্বিক পরিস্থিতি কেমন? অর্থে বগুড়া দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল থেকে। আমরা দেখেছি যে এখন প্রায় 4:30টায় ভোট গ্রহণ শেষ হবে। প্রায় এখনো 2.5 ঘন্টার মতো বাকি আছে ভোট গ্রহণের। ভোটাররা এসে ভোট দিচ্ছেন। সকালবেলা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। ভোটাররা ভোট কেন্দ্রমুখী হচ্ছেন। আমরা প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা দুই একটি ছোটখাটো অভিযোগ ছাড়া কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো গুরুতর অভিযোগের কথা কিন্তু কোনো প্রার্থী জানান না। রাজশাহীর বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি সহ বগুড়ার পুলিশ সুপার, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। তারাও সন্তোষ প্রকাশ করেন, পাশাপাশি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। আমরা ভোটারদের সাথে একটু কথা বলি যে ভোট দিয়েছেন, কেমন দেখছেন ভোটের পরিবেশ? ধন্যবাদ। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কেন্দ্রে একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি তো ভোট দিয়েছেন, আপনার কি অনুভূতি? আচ্ছা জি, এই আজকের উপনির্বাচন, বগুড়া সদর আসনে আজকের উপনির্বাচনে আমি ভোট দিয়েছি। ভোটের পরিবেশ ভালো ছিল এবং উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। আপনাকে আমরা কথা বলছিলাম ভোটারদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন। তবে দুই একটি ছোটখাটো অভিযোগের কথা কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা কিন্তু জানিয়েছেন। তবে নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন প্রিজাইডিং অফিসার, তারা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। আর সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ করতে প্রশাসনে প্রায় 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1382 জন পুলিশ সদস্য, 2000 আনসার সদস্য, 8 প্লাটুন বিজেপি, 10 প্লাটুন র্যাব সদস্য মোতায়েন রয়েছে। তারা সার্বক্ষণিক কেন্দ্র মনিটরিং করছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটলে তাৎক্ষণিকভাবে তারা সেটা প্রতিহত করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বগুড়া সদর আসনের উপনির্বাচনের সর্বশেষ খবর। শেরপুরের নির্বাচনের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল। আমরা যাচ্ছি তার কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আমি যেমন জানাচ্ছি বগুড়ার খবর, শেরপুরে কিন্তু সকালে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।
এখন বেলা প্রায় 2:15 বাজে। এখন কিন্তু ধীরে ধীরে ভোটার সংখ্যা কমছে। আমি যদি একটু বলি যে এখন আমি আছি ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে কিন্তু ভোটার সংখ্যা কমেছে এবং ভোটাররা 1-2 করে আসছেন এবং তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। আমরা কথা বলেছি এখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে, তিনি আমাকে জানিয়েছেন যে এখানে 3044 জন ভোটার রয়েছেন, যার মধ্যে প্রায় 1000 ভোটার তাদের ভোট দিয়েছেন এবং এখন ধীরে ধীরে ভোটার আসছেন কিছুটা কমের দিকে। এখনও প্রায় 2.5 ঘন্টা বাকি আছে। প্রিজাইডিং অফিসার আশা করছেন যে আরও কিছু ভোট পড়বে। তো শেরপুর 3 আসনে কিন্তু সব মিলিয়ে 4,13,000 ভোটার রয়েছে এবং এই নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ করতে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শেরপুরে এই আসনটিতে বিএনপি এবং জামায়াত প্রার্থী সহ 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সব মিলিয়ে কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দিকে যাচ্ছে। তবে জামায়াত প্রার্থী অভিযোগ করেছেন যে কিছু কেন্দ্রে জাল ভোট এবং তার এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এই বিষয়টি কিন্তু পুরোপুরি অস্বীকার করেছেন বিএনপি প্রার্থী। আমরা কথা বলেছি রিটার্নিং অফিসারের সঙ্গে, তিনি আমাকে জানিয়েছেন যে দুপুর 12:30 পর্যন্ত কিন্তু টোটাল 26.12% ভোট পড়েছে এবং আরও 2 ঘন্টা পর কিন্তু 2:30টার দিকে তিনি বাকি যে ভোটের যে কাস্টিং শতাংশ সেটি কিন্তু জানাবেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ খবর। ফিরে যাবে স্টুডিওতে অর্থের কাছে। অর্থে ধন্যবাদ আপনাদের দুজনকে। বগুড়া এবং শেরপুরে ভোট গ্রহণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বগুড়া এবং শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এমনটা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এই দুটি জেলায় আন্তর্জাতিক মানের নির্বাচন দেখাতে চান বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নির্বাচনী সিসিটিভি ফুটেজ পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বৈঠক করবে কমিশন। এ নিয়ে আরও আলোচনার দরকার। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিইসি। বলেছেন, এটা বিচারাধীন বিষয়। সরকারের সাথে আমাদের বসতে হবে, অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে, আইন কানুন এই যে অধ্যাদেশ হয়েছে এগুলো পাশ করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা একটা সরকারের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত পরে কমিশন সিদ্ধান্ত নেবে। এটা ইলেকশন বলতে সারা বিশ্ব যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায় সেটা আমরা দেখাইতে চাই এই জাতিকে। জাতীয় মানবাধিকার কমিশন রোহিতকরণ ও পুনর্প্রচলন বিল পাশ হলো জাতীয় সংসদে। বৃহস্পতিবার কণ্ঠভোটে বিলটি পাশ হয়েছে। সংসদ আইনমন্ত্রী জানান, যে কেউ গুম হলে তাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আইনে রাখা হয়েছে। বিষয়টি মানবাধিকার আইনেও অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আজ সংসদে পাশ হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ বিল 2026। এই বিল নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল। তাদের দাবি, এর মধ্য দিয়ে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হবে। আত্মগ্লানিতে ভুগে কেন অধিকতর যাচ্ছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন, সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। এখানে আরো একটা বিষয় বলে রাখা প্রয়োজন, এই যে আইনটি আছে মাননীয় স্পিকার, এখানে কাউন্সিল তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে কাউন্সিলের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তারা সিদ্ধান্ত গ্রহণ করার পর রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে রাষ্ট্রপতি যদি কোনো আপত্তি দেন, তাহলে সেটাকে নতুন করে বিবেচনা করার সুযোগও এই আইনের মধ্যে রাখা আছে মাননীয় স্পিকার। এত সুন্দর একটা আইন করা হয়েছে, সে আইনটাকে কেন কোন যুক্তিতে আজকে বাতিল করে দেওয়া হবে? আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি, আমরা বলেছি সংবিধানের প্রতি অনুচ্ছেদ ধরে আমরা এগিয়ে যাব মাননীয় স্পিকার, এবং যাব বলেই আমাদের যে বিলটা এনেছি সেই বিলের প্রথমেই বলেছি, প্রথম লাইনেই বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আপনাদের বাইরেও যারা আছে, আপনাদের যারা সিনিয়র আইনজীবী আছে, তাদের কাছে এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরো যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করব মাননীয় স্পিকার। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচনে গুরুতর অনিয়ম এবং ভোট কারচুপি, জাল ভোট সহ অনেক আপত্তিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সকাল থেকেই জামায়াতের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করে নেওয়া হয়েছে। ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে ভোট গ্রহণ স্থগিত করার আহ্বানও জানান তিনি। যারা আমাদের এজেন্ট ছিলেন, সকালবেলায় তাদেরকে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে রেজাল্ট শিটে,
এবং দেখবেন এখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা ফাঁকা তো থাকবেই। সকালবেলা তো আর ভোটও শেষ হয় নাই, গণনাও হয় নাই, স্বাক্ষর করবেন কি? এরপরে এখন ইচ্ছা মতো ভোটের সংখ্যা বসায় দিতে পারবেন, বলবে আপনাদের এই যে তো স্বাক্ষর আছে। এটা একটা গুরুতর অভিযোগ। এরপরে জাল ভোট দিয়ে সিল মারা হচ্ছে এবং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির বলি হয়ে প্রাণ হারানো বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে এলো। ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হন তিনি। বৃহস্পতিবার সকালে তার মরদেহ এসে পৌঁছায়। শাহজালাল বিমানবন্দর জুড়ে ছিল স্বজনদের বুক পাকা আর্তনাদ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে মধ্যপ্রাচ্যে বিপাকে পড়া প্রবাসী এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। বৃহস্পতিবার সকাল 8:37 যে মানুষটি বুক ভরা স্বপ্ন নিয়ে মরুর দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি ফিরলেন নিথর দেহে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কেড়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত শাহ আলমের প্রাণ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে শুধু একটি প্রাণই ঝরেনি, থমকে গেছে 2 ছেলে 2 মেয়ে সহ একটি সাজানো গোছানো পরিবারের ভবিষ্যৎ। 11টা পর্যন্ত কল দিতে আসি মোবাইল বন্ধ হয়, কিছু খবর পাইছি না। পরে 12টার দিকে আমি খবর পাইছি। আমার 2 ছেলে 2 মেয়ে মঙ্গলবারে 4টা পর্যন্ত আমার সাথে কথা হচ্ছে, আর কথা হয় না। আমার 2টা ছেলে 2টা মেয়ে, আমি কেমনি চলাম? আমার এই অবস্থা। সরকারের কাছে এটাই দাবি যাতে আমার ভাইগুলোর যাতে পড়ার সুযোগ করে দেয় বা আমার ভাইগুলোর পাশে যাতে দাঁড়ায়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। দেওয়া হয় শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস। যারা বাংলাদেশিরা আছেন তারা যাতে ওখানে নিরাপদে থাকতে পারেন, যতদূর সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সুরক্ষিত রাখতে, যেন আমাদের ভাইরা আর যেন মৃত্যুবরণ না করে। যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকেও ফেরত আনার ব্যবস্থা আমরা করছি সরকারি খরচে। যুদ্ধের উত্তাপ 1000 মাইল দূরে হলেও তার ক্ষত বাংলাদেশি জনপদে। এ নিয়ে যুদ্ধের কারণে নিহত 7 বাংলাদেশির মধ্যে 5 মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনকে দাফন করা হয় সংযুক্ত আরব আমিরাতে। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24, ঢাকা। 3 দিনের সফর শেষে দিল্লি ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার উদ্দেশ্যে দিল্লি ছাড়েন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও একই বিমানে মরিশাস যাচ্ছেন। কয়েক ঘন্টার এই বিমান যাত্রায় 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্ত অনানুষ্ঠানিক আলোচনার বড় সুযোগ তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। বুধবার দিল্লিতে বৈঠক করেন দুজন। সেখানে 2 দেশের সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে 250-র বেশি প্রাণহানিতে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈরুতে তেল আবিবের তাণ্ডবের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনাও অযৌক্তিক বলছে ইরান, দিয়েছে পাল্টা হামলার হুঁশিয়ারিও। এদিকে তেহরান চুক্তি মানতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নানা নাটকীয়তার পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বেই কিছুটা স্বস্তি ফিরেছে। বৈশ্বিক তেল বাজারেও বইছে স্বস্তির বাতাস। বন্ধ হয়েছে তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলাও। এটিকে সংঘাত বন্ধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করা হয়নি লেবাননকে। এই সুযোগে ইরানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের অজুহাতে দেশটিতে চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। এতে একদিনেই নিহত হয়েছেন 250-র বেশি নিরীহ বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও 1000-এর বেশি মানুষ। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলছে ইরান। লেবানন ইস্যুতে পাল্টা হামলাও দিয়েছে তেহরান। লেবাননে ইসরায়েলি বর্বরতায় উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বানও জানিয়েছেন তারা। তবু ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে আশ্রয় প্রশ্রয় দেয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিচ্ছে
দিচ্ছেন অব্যাহত হুমকি। সাফ জানিয়েছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে নিরাপদ ও উন্মুক্ত না রাখে তবে কড়া ব্যবস্থা নেবে তার প্রশাসন। মার্কিন সেনা ও যুদ্ধ জাহাজগুলোও অবস্থান করবে ইরানের আশেপাশেই। আসমাতুলি, নিউজ 24। ভারতে আজ আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7টায় শুরু হওয়ায় ভোট গ্রহণ চলবে বিকেল 6টা পর্যন্ত। এই 3 অঞ্চলে আজ ভোটাধিকার প্রয়োগ করছেন 5,30,00,000-এরও বেশি ভোটার। সাধারণ নির্বাচনের পাশাপাশি কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরার 4টি আসনে চলছে উপনির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী 23 এপ্রিল তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সবগুলো ভোটের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী 4 মে। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে আধুনিক স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে শুরু হলো আপন হেলথ কেয়ারের পথচলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপ টিবিজির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে শুরু হয় আপন হেলথ কেয়ারের কার্যক্রম। এখানে চিকিৎসা নিতে আসা সবার জন্য 9 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত থাকছে 40% পর্যন্ত ছাড়। রোগী দেখবেন দেশের স্বনামধন্য চিকিৎসকরা। আধুনিক এই ল্যাবে রয়েছে 2 লেয়ার মেশিন। এই সেন্টারে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সাধারণ রোগীদের আস্থা ও নির্ভরতার নাম হবে আপন হেলথ কেয়ার। খুব শিগগিরই অ্যাম্বুলেন্স সেবা সহ ডে কেয়ার কেমোথেরাপি সেন্টার এবং ডে কেয়ার ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। থাকবে বিনামূল্যে হোম স্যাম্পল কালেকশনের সুযোগ। আয়োজনে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, খ্যাতনামা ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানটির এমডি জহির রায়হান। ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি সব কিছু আছে, ফিজিও থাকবে, তারপর ডেন্টিস্ট থাকবে, এভরি কেয়ার অ্যাপোলো, এই জিনিসগুলো নাই। এখান থেকে শুরু হবে সবকিছু। ডাক্তার সাহেব যেন সঠিকভাবে তার পরীক্ষা নিরীক্ষাটা দেয় এবং এই পরীক্ষা নিরীক্ষা যেন আমার ল্যাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন হয়, কোনো যেন ইয়াতে না, এইখান থেকে যেন অন্য কোথাও যেন আমার এই ল্যাব থেকে যেন এই ডাক্তারের অন্য জায়গায় যেন ডাক্তার দেখতে না যাইতে হয় আর কি। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।